বন্ধুরা, আপনি কি জানেন 2025 সালের মে মাসে যখন আকাশ জুড়ে পাকিস্তানের শয়ে শয়ে ড্রোন আর মিসাইল ধেয়ে আসছিল, তখন মহাকাশে বসে থাকা চীনের ড্রাগন স্যাটেলাইটগুলো ভারতের উপর তীক্ষ্ণ নজর রাখছিল। পাকিস্তান দাবি করেছিল তারা ভারতের S-400 সিস্টেম উড়িয়ে দেবে, কিন্তু মাঝপথে এমন কিছু ঘটল যা দেখে বেজিং আর ইসলামাবাদের রাতের ঘুম উড়ে গিয়েছিল। আজ আমরা জানব সেই ঘোস্ট ওয়ারফেয়ার বা ছায়াযুদ্ধের কথা, যেখানে ভারত মাটির বদলে মহাকাশে চীনকে হারিয়ে ইতিহাস তৈরি করেছিল। আমি সুশোভন, আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। বন্ধুরা, যে কোনো বড় যুদ্ধের পেছনে থাকে একটি গভীর প্রেক্ষাপট। 2025 সালের এপ্রিল মাসে পেহেলগামে যখন সেই অত্যন্ত দুর্ভাগ্যজনক জঙ্গি হামলা হয়, পুরো দেশ তখন শোকে স্তব্ধ ছিল। কিন্তু পর্দার আড়ালে ভারত তখন এক বিধ্বংসী পাল্টা আঘাতের প্রস্তুতি নিচ্ছিল। মে মাসের সেই কাল রাত্রিতে পাকিস্তান ভেবেছিল তারা সারপ্রাইজ অ্যাটাক করবে। ড্রোন আর মিসাইলের একটা বিশাল ঝাপটা ভারতের আকাশসীমা লঙ্ঘন করার দুঃসাহস দেখায়। আপনারা এখন স্ক্রিনে যে নিউজ আর্টিকেলটি দেখছেন সেটি ভালো করে লক্ষ্য করুন। এখানে পরিষ্কার উল্লেখ করা হয়েছে যে ভারতের আকাশ প্রতিরক্ষার অতন্দ্র প্রহরী S-400 ট্রাম্প, যাকে আমরা গর্ব করে সুদর্শন চক্র বলি, সেটি কিভাবে পাকিস্তানের দম্ভ চুরমার করে দিয়েছিল। পাকিস্তান সেই রাতে প্রায় 600টি ড্রোন আর কয়েক ডজন মিসাইল লঞ্চ করেছিল, কিন্তু আমাদের এই এয়ার ডিফেন্স সিস্টেম ছিল অবেদ্য। বন্ধুরা, ভারত শুধু ডিফেন্স করেই ক্ষান্ত থাকেনি। সেই রাতেই শুরু হয় অপারেশন সিন্দুর। ভারতীয় বায়ুসেনা পাল্টা এক ভয়ঙ্কর সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে পাকিস্তানের ভেতরে থাকা নূর খান এবং রহিম ইয়ার খানের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিগুলো কার্যত মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। কিন্তু এখানেই গল্পের আসল মোচড় বা টুইস্ট শুরু হয়। পাকিস্তান একা লড়েছিল না, তাদের পেছনে দাঁড়িয়েছিল চীনের ড্রাগন। চীনের ইয়োগান সিরিজের শক্তিশালী গোয়েন্দা স্যাটেলাইটগুলো এই সময় ভারতের প্রতিটি সামরিক মুভমেন্ট ট্র্যাক করছিল। চীন তাদের অত্যাধুনিক সিনথেটিক অ্যাপারচার র্যাডার প্রযুক্তি ব্যবহার করে ভারতের S-400 ব্যাটারিগুলোর সঠিক অবস্থান বা প্রিসিয়াস লোকেশন প্রতি সেকেন্ডে পাকিস্তানের কমান্ড সেন্টারে পাঠাচ্ছিল। চীনের উদ্দেশ্য ছিল খুব পরিষ্কার, তাদের স্যাটেলাইট ডেটা ব্যবহার করে পাকিস্তান যেন ভারতের এই হাই ভ্যালু অ্যাসেট বা S-400কে ধ্বংস করতে পারে। কারণ চীন জানতো S-400 টিকে থাকলে তাদের কোনো চালই খাটবে না। পাকিস্তান ভেবেছিল চীনের দেওয়া এই মহাকাশ গোয়েন্দা তথ্যের জোরে তারা ভারতের ডিফেন্স লাইন ভেঙে দেবে, কিন্তু ভারতীয় বিজ্ঞানীরা তাদের সামনে এমন এক মায়াজাল বা গোলকধাঁধা তৈরি করলেন যা আধুনিক যুদ্ধবিদ্যার ইতিহাসে ঘোস্টিং নামে পরিচিত। পাকিস্তান যখন ভাবছিল তারা লক্ষ্যভেদে সফল হতে যাচ্ছে, ঠিক তখনই তারা বুঝতে পারলো যে তারা আসলে ভারতের বিছানো এক মরণ ফাঁদে পা দিয়ে ফেলেছে। বন্ধুরা, আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে এই SAR বা সিনথেটিক অ্যাপারচার র্যাডার আসলে কি, আর কেনই বা এটা আধুনিক যুদ্ধের জন্য এত বিপজ্জনক। সহজ ভাষায় বলতে গেলে, আমাদের মোবাইল বা সাধারণ ক্যামেরা দিয়ে ছবি তুলতে গেলে যেমন আমাদের আলোর প্রয়োজন হয়, প্রথাগত স্যাটেলাইটগুলোর ক্ষেত্রেও তাই। যদি আকাশ মেঘলা থাকে, কুয়াশা থাকে বা রাত হয়ে যায়, তবে সেই সাধারণ স্যাটেলাইটগুলো মাটির উপরে ছবি ঠিকঠাক নিতে পারে না। কিন্তু এই SAR হলো এক অত্যন্ত উন্নত লেভেলের প্রযুক্তি। এটি কোনো আলোর উপর নির্ভর করে না, বরং নিজের শরীর থেকে রেডিও তরঙ্গ পাঠায় এবং সেই তরঙ্গের প্রতিফলন বা ইকো বিশ্লেষণ করে নিখুঁত ছবি তৈরি করে। এটা অনেকটা বাদুড়ের মতো, যে অন্ধকারেও প্রতিধ্বনি শুনে পথ চেনে। এই জাদুকরী চোখ মেঘের পুরো আবরণ ভেদ করে ঘন ধোঁয়া বা ঘুটঘুটে অন্ধকারেও মাটির উপর থাকা প্রতিটি ইঞ্চি জায়গা নিখুঁতভাবে দেখতে পাই। এমনকি মাটির নিচে পুঁতে রাখা মাইন বা ট্যাঙ্কের মুভমেন্ট পর্যন্ত এই রেডারের চোখ এড়াতে পারে না। চীনের কাছে এই মুহূর্তে প্রায় 50 থেকে 80টি এমন অত্যাধুনিক SAR স্যাটেলাইট আছে। 2025 সালের এই উত্তেজনার সময় চীন এক মারাত্মক চাল চালল। তারা মহাকাশে থাকা তাদের এই স্যাটেলাইটগুলোর কক্ষপথ বা অরবিট বদলে দিল। কেন জানেন? যাতে এই স্যাটেলাইটগুলো ঘুরে ফিরে বারবার ভারতের রাজস্থান, গুজরাট আর পাঞ্জাব বর্ডারের ওপর দিয়ে চক্কর কাটতে পারে। চীন চেয়েছিল ভারতের হাই ভ্যালু অ্যাসেট, অর্থাৎ আমাদের মিসাইল সিস্টেম, বড় বড় কমান্ড সেন্টার আর S-400 ব্যাটারিগুলো ঠিক কোথায় মোতায়েন আছে তার উপর 24 ঘন্টা নজর রাখতে। কিন্তু বন্ধুরা, ভারত কিন্তু হাত গুটিয়ে বসেছিল না।
ভারত ভালো করেই জানতো যে মাথার উপর শত্রুর নজর সবসময় আছে। আর ঠিক এখানেই পর্দা উন্মোচন হয় ইসরোর তৈরি নেত্র অর্থাৎ নেটওয়ার্ক ফর স্পেস অবজেক্টস ট্র্যাকিং অ্যান্ড অ্যানালিসিসের। এই নেত্র হলো ভারতের মহাকাশের ট্রাফিক পুলিশ। এটি প্রতি মুহূর্তে ট্র্যাক করছিল কোন দেশের স্যাটেলাইট ভারতের আকাশের কোন দিক দিয়ে যাচ্ছে। ভারত ঠিক কোন সেকেন্ডে কোন মিনিটে চীনা স্যাটেলাইটগুলো জয়পুর, যোধপুর বা বিকানের উপরে দিয়ে যাবে তার নিখুঁত হিসাব বের করে ফেলল। আর তারপরই ভারতীয় সেনারা শুরু করলো এক দুর্ধর্ষ টেকনিক যার নাম শুট অ্যান্ড স্কুট। যখনই আমাদের কাছে খবর আসতো যে ঠিক 5 মিনিট পর চীনা স্যাটেলাইট আমাদের আকাশ দিয়ে যাবে, তখনই আমাদের জওয়ানরা খুব দ্রুততার সাথে S-400 মিসাইল সিস্টেমের অবস্থান পরিবর্তন করে ফেলত। ফলে পাকিস্তান যখন চীনের দেওয়া সেই পুরনো ডেটা বা লোকেশন বিশ্বাস করে ভারতের উপর হামলা চালাতো, তারা গিয়ে দেখতো সেখানে কিছুই নেই। চীন পাকিস্তানকে বলেছিল যে ভারত এই জায়গায় আছে, কিন্তু ভারতের এই বুদ্ধির কাছে চীনের শক্তিশালী স্যাটেলাইট ডেটাও ডাস্টবিনে ফেলার মতো হয়ে গিয়েছিল। বন্ধুরা, স্ক্রিনে যে নিউজ হেডলাইনটি দেখছেন সেটি খুব মন দিয়ে পড়ুন। এখানে বলা হয়েছে কগনিটিভ ইলেকট্রনিক ওয়ারফেয়ারের কথা। এটা শুনে হয়তো একটু কঠিন মনে হতে পারে, কিন্তু সহজ কথা বললে এটি হলো যুদ্ধের ময়দানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI এবং মেশিন লার্নিংয়ের এক অভাবনীয় প্রয়োগ। ভারত এখন আর শুধু পুরনো দিনের জ্যামিং সিগন্যালে আটকে নেই, যেখানে শত্রুর সিগন্যাল বন্ধ করে দেওয়া হতো। এখন ভারত ব্যবহার করছে এমন এক স্মার্ট সিস্টেম যা শত্রুর স্যাটেলাইট থেকে আসা সিগন্যালকে মুহূর্তের মধ্যে বিশ্লেষণ করে তার পাল্টা এমন এক উত্তর পাঠায় যে শত্রুর মাথা ঘুরে যাবে। এই ডিজিটাল মায়াজালের দুটো অতি ভয়ঙ্কর টেকনিক আছে, যা আমি আপনাদের একদম সহজ উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। প্রথমটা হলো ঘোস্টিং। ধরুন রাজস্থানের একটা ধুধু করা ফাঁকা মরুভূমি, সেখানে কোনো সেনা নেই, কোনো ট্যাঙ্ক নেই, কিন্তু ভারত সেখানে এমন এক যন্ত্র বসিয়ে রেখেছে যা মহাকাশে থাকা চীনা স্যাটেলাইটের কাছে একটি নকল বা ফেক সিগন্যাল পাঠাচ্ছে। চীনের স্যাটেলাইট সেই সিগন্যাল গ্রহণ করে তাদের কন্ট্রোল রুমের ছবি দেখাবে যে ওই মরুভূমিতে ভারতের 5টি দামি S-400 মিসাইল ব্যাটারি আর অন্তত 50টি T-90 ট্যাঙ্ক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। পাকিস্তান চীনের থেকে এই ছবি বা ডেটা পাওয়ার মাত্র ভাববে কেল্লা ফতে, এবার বড় কোনো ক্ষতি করা যাবে। এরপর তারা তাদের কোটি কোটি টাকার দামের মিসাইল আর ড্রোন দিয়ে সেই মরুভূমির উপর হামলা চালাবে, কিন্তু ধোঁয়া সরে গেলে দেখা যাবে সেখানে কয়েকটা গর্ত ছাড়া আর কিছুই নেই। ভারত মূলত শত্রুর চোখ দিয়ে তাদের এক ভূত বা ঘোস্ট দেখাবে, যা বাস্তবে নেই। আর দ্বিতীয়টা হলো ইরেজার। এটার কাজ আরও মারাত্মক। ইরেজার মানে আমরা জানি যা দিয়ে কিছু মুছে ফেলা হয়। ঠিক তেমনই ধরুন বর্ডারের কাছে একটি জঙ্গলে ভারত সত্যিই তাদের আসল S-400 মোতায়েন করে রেখেছে, কিন্তু ভারতের এই নতুন ইলেকট্রিক সিস্টেম স্যাটেলাইটের ওই নির্দিষ্ট রেডিও ফ্রিকোয়েন্সিকে এমনভাবে বিকৃত করে দেবে, স্যাটেলাইটের স্ক্রিনে ওই জায়গায় একদম ফাঁকা দেখাবে। চীনা গোয়েন্দারা মনে করবে সেখানে হয়তো সাধারণ কোনো ঝোপঝাড় বা জনবসতি আছে, অর্থাৎ যা আছে তাকে অদৃশ্য করে দেওয়া এবং যা নেই তাকে চোখের সামনে এনে দাঁড় করানো। এটাই হলো ভারতের নতুন যুদ্ধের কৌশল। সবথেকে মজার বিষয় হলো বন্ধুরা, এই ঘোস্টিং অ্যান্ড ইরেজিং প্রযুক্তি ব্যবহার করে ভারত চীন এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থার মধ্যে এক বিশাল আস্থার সংকট তৈরি করে দিয়েছিল। পাকিস্তান চীনকে ফোন করে চিৎকার করে বলছিল, তোমাদের স্যাটেলাইট ডেটা তো সব ভুল, আমরা সেখানেই হামলা করছি যেখানে শুধু বালি আর পাথর আছে। অন্যদিকে চীন পাল্টা রেগে বলছিল, আমাদের স্যাটেলাইট একদম ঠিক ডেটা দিচ্ছে, তোমরা ঠিকমতো টার্গেট করতে পারছো না। এই যে দুই বন্ধুর মধ্যে একে অপরের প্রতি অবিশ্বাস তৈরি হওয়া, এটাই ছিল ভারতের সবচেয়ে বড় কূটনৈতিক এবং কৌশলগত জয়। মাঝখান থেকে ভারত কোনো রক্তক্ষয় ছাড়াই শত্রুর কোটি কোটি টাকার সমরাস্ত্র ধ্বংস করে দিচ্ছিল। বন্ধুরা, অপারেশন সিন্দুর ভারতের জন্য শুধু একটি সামরিক জয় ছিল না, এটি ছিল এক বিশাল শিক্ষা। আমরা বুঝেছিলাম যে আধুনিক যুদ্ধে জয়ী হতে হলে শুধু চীনের ওপর শক্তিশালী হলেই চলবে না, আমাদের নিয়ন্ত্রণ থাকতে হবে মহাকাশেও। আপনারা স্ক্রিনে যে নিউজ আর্টিকেলটি দেখছেন সেটি ভারতের প্রতিরক্ষা ইতিহাসের অন্যতম বড় খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা বা CCS ইতিমধ্যেই প্রায় 26,968 কোটি টাকার একটা মেগা প্রজেক্ট অনুমোদন করেছে। এই প্রজেক্টের লক্ষ্য হলো আগামী 3 বছরের মধ্যে মহাকাশে ভারতের নিজস্ব 52টি নতুন গোয়েন্দা স্যাটেলাইট মোতায়েন করা। বন্ধুরা, এই প্রজেক্টটির নাম হলো
SBS ফেজ 3 বা স্পেস বেসড সার্ভিলেন্সের তৃতীয় ধাপ। এটি ভারতের নজরদারি ক্ষমতাকে এমন এক স্তরে নিয়ে যাবে যা এর আগে কখনো ছিল না। বর্তমানে শত্রুপক্ষের মুভমেন্ট দেখার জন্য আমাদের কয়েক ঘন্টা অপেক্ষা করতে হয় যতক্ষণ না আমাদের স্যাটেলাইট ওই জায়গার ওপর দিয়ে ঘুরে আসে। কিন্তু এই 52টি নতুন স্যাটেলাইটের জাল যখন মহাকাশে বিছিয়ে দেওয়া হবে তখন আমরা বর্ডারের ওপারে চীন বা পাকিস্তানের যে কোনো মুভমেন্ট প্রতি 10 থেকে 15 মিনিটে ট্র্যাক করতে পারবো। এটাকে সামরিক ভাষায় বলা হয় পারসিস্টেন্ট মনিটরিং, অর্থাৎ শত্রুর ওপর এক মুহূর্তের জন্য নজর সরবে না। এখানে একটি অত্যন্ত গর্বের বিষয় হলো ভারত আর আগের মতো শুধু বিদেশের ওপর নির্ভরশীল নয়। এই 52টি স্যাটেলাইটের মধ্যে 21টি তৈরি করেছে আমাদের প্রিয় ইসরো, আর বাকি 31টি স্যাটেলাইট তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে ভারতের উদীয়মান বেসরকারি মহাকাশ সংস্থাগুলোকে। এর মানে হলো মহাকাশ গবেষণাতেও এখন আত্মনির্ভর ভারতের জয় জয়কার। এই স্যাটেলাইটগুলো শুধু ছবি তুলবে না, এগুলোতে থাকবে এআই এনেবল সেন্সর, যা নিজে থেকেই শত্রুর সন্দেহজনক গতিবিধি শনাক্ত করে আমাদের কমান্ড সেন্টারকে অ্যালার্ট পাঠিয়ে দেবে। বন্ধুরা, এটাকে শুধু গোয়েন্দাগিরি বললে ভুল হবে। এটি আসলে ভারতের স্ট্র্যাটেজিক ডিটারেন্স বা রণকৌশলগত শক্তির বহিঃপ্রকাশ। এই সিস্টেম চালু হয়ে গেলে চীন বা পাকিস্তান ভারতের ওপর কোনো সারপ্রাইজ অ্যাটাক করার কথা চিন্তাও করতে পারবে না, কারণ তারা পা ফেলার আগেই মহাকাশে থাকা ভারতের 52টি চোখ সেটি দেখে ফেলবে। ভারত এখন মহাকাশে এমন এক দুর্গ তৈরি করছে যার দেওয়াল টপকানো যে কোনো শত্রুর জন্য অসম্ভব হয়ে দাঁড়াবে। কিন্তু শুধু স্যাটেলাইট পাঠালেই হবে কি? যদি শত্রুর স্যাটেলাইট আমাদের ডিস্টার্ব করে, ভারত তার জন্য প্রস্তুতি নিচ্ছে। একে বলা হয় অ্যান্টি স্যাটেলাইট টেকনিক। ভারত এখন এমন লেজার বেসড ASAT প্রযুক্তিতে কাজ করছে যা মাটি থেকেই শত্রুর স্যাটেলাইটের সেন্সরকে চিরতরে অন্ধ করে দিতে পারবে। ভবিষ্যৎ যুদ্ধে যার হাতে মহাকাশের নিয়ন্ত্রণ থাকবে সেই হবে বিজয়ী। ভারত প্রমাণ করে দিয়েছে যে আমরা এখন আর শুধু নিজেদের রক্ষা করি না, আমরা শত্রুর প্রযুক্তিকে খেলনা বানিয়ে দিতে জানি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং স্যাটেলাইট ওয়ারফেয়ারের এই যুগে ভারত এখন বিশ্বের অন্যতম পরাশক্তি। বন্ধুরা, আজকের এই বিশ্লেষণ থেকে একটা বিষয় পরিষ্কার: যুদ্ধ এখন আর শুধু সীমান্তে সীমাবদ্ধ নেই, এটি পৌঁছে গেছে 1000 মাইল ওপরের মহাকাশে। ভারত যেভাবে কগনিটিভ ইলেকট্রনিক ওয়ারফেয়ার আর ঘোস্টিং প্রযুক্তি ব্যবহার করছে তা নিয়ে আপনাদের কি মনে হয়? আমাদের কি মহাকাশে আরও বেশি আক্রমণাত্মক হওয়া উচিত? কমেন্ট করে অবশ্যই জানান। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যারা দেশের প্রতিরক্ষা নিয়ে জানতে আগ্রহী। আর অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সুশোভন, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।